ভূতগুলো কোথায় গেল বলুন তো? ব্রহ্মদত্তী, যক্ষ, মামদ, ডাইনি, শাকচুন্নি, প্রেতনি কেউই তো নেই। গেল কোথায় সব? আরে সামনে ভূত চতুর্দশী, আর তা কিনা একটা দেখা নেই। যাই হোক, শুনছেন গল্পের আসর, যেখানে ভূতেরাও কিছু গল্প বলে যায়। আজ আপনারা শুনবেন সাহিত্যিক রাজশেখর বসুর কাহিনী অবলম্বনে ভূষণ্ডির মাঠে। শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি আর কয়েক ঘর প্রজা। এতেই স্বচ্ছন্দে সংসার চলে যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখেছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়েছিল, সেটা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকালীর বয়স আন্দাজ 25। আঁটো মজবুতকরণ, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজে পেত না। সামান্য খুঁটিনাটি নিয়ে স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধত। 5 মিনিট বকাবকির পরেই শিবুর দম ফুরিয়ে যেত। কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটতে আরম্ভ করলে সহজে নিরস্ত্র হতো না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটত। স্ত্রীকে বশে রাখতে না পারায় পাড়ার লোকে শিবুকে কাপুরুষ, ভেড়া, মিনিমুখ প্রভৃতি আখ্যা দিয়েছিল। ঘরে বাইরে এভাবে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালে গুজব শুনল যে তার স্বামীর চরিত্রদোষ ঘটেছে। সেদিনকার বচসা চরমে পৌঁছালো। নৃত্যকালী শিবুকে ঝাঁটা পেটা করল। শিবু বেচারা রাগে, ক্ষোভে, কষ্টে কোনো রকমে চোখের জল সামলে রাতটা কাটিয়ে পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা চলে গেল। শিয়ালদহ থেকে সোজা কালীঘাটে গিয়ে শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল। হ্যাঁ মা কালী, মাগিকে ওলাউটায় টেনে নাও মাগো, আমি জোড়া পাঠান মই পিত্তি দেব, আর যে সহ্য করতে পারছি নে। একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। মাগির ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে। দোহাই মা। মন্দির থেকে ফিরে শিবু বড় এক ঠোঙা তেলে ভাজা খাবার, আধশের দই এবং আধশের অমৃতি খেল। তারপর সারাটা দিন চিড়িয়াখানা, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখে সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করল। তারপর সময়ে রাতে থিয়েটার দেখে ভোরে পেনেটি ফিরে গেল। মা কালী কিন্তু উল্টো বুঝেছিলেন। বাড়ি এসেই শিবুর ভেদ বমি আরম্ভ হলো। ডাক্তার এলো, কবিরাজ এলো, ফল কিছুই হলো না। 8 ঘন্টা রোগে ভুগে স্ত্রীকে পায়ে ধরিয়ে কাঁদিয়ে শিবু ইহলোক পরিত্যাগ করল। গ্রামে আর মন টিকল না। শিবু সেই রাতেই গঙ্গা পার হল। পেনেটির আরপার কোন্নগর। সেখান থেকে উত্তরমুখ হয়ে ক্রমে ঋষরাজ, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়িয়ে আরও 2-3 ক্রোশ পরে ভূষণ্ডির মাঠ পৌঁছাল। মাঠটি বহু দূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিবি। মাঝে মাঝে আঁশ শ্যাওড়া, ঘেটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ঝোপ। শিবুর বড়ই পছন্দ হলো। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজার একপাশে একটা লম্বা তালগাছ সোজা হয়ে উঠেছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ দাঁড়িয়ে আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হয়ে বাস করতে লাগল। যারা স্পিরিচুয়ালিজম বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদেরকে ব্যাপারটা সংক্ষেপে বুঝিয়ে দিতে চাই। মানুষ মরলে ভূত হয়, এটা তো সকলেই শুনেছেন। কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কিভাবে? প্রকৃত তথ্য এই যে নাস্তিকদের আত্মা নেই। তাঁরা মরলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নেই। তাঁরা মৃত্যুর পর ভূত হয়ে প্রথমত একটি বড় ওয়েটিং রুমে জমায়েত হন। সেখানে কল্পবাসের পর তাদের শেষ বিচার হয়।
রায় বের হলে কিছু ভূত অনন্ত স্বর্গে এবং বাকি সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূতাবস্থায় সেটা অনেকটা কমে যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাসে ওয়েটিং রুম ছাড়তে পারেন না। যারা সিয়ান্স বা প্ল্যানচেট দেখেছেন তারা জানেন যে বিলাতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য আলাদা ব্যবস্থা, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, দয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সবই মানি। হিন্দু মরলে প্রথমে ভূত হয় এবং যেখানে সেখানে স্বাধীনভাবে বাস করতে পারে। দরকার পড়লে ইহলোকের সঙ্গে কারবারও করতে পারে। এটা কিন্তু মস্ত বড় সুবিধে। কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী নয়। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বছর পর, কেউ বা 2-3 শতাব্দী পরে। ভূতদের মাঝে মাঝে চেঞ্জের জন্য স্বর্গে এবং নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়, সূক্ষ্ম শরীর বেশ হালকা ঝরঝরে হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হবারও সুবিধা রয়েছে। কিন্তু যাদের ভাগ্যক্রমে কাশী লাভ হয় অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন ঘটে, কিংবা যারা নিজেদের পাপের বোঝা ঋষিকেশের উপর চাপিয়ে নিশ্চিন্ত হতে পারে, তাদের একেবারেই মুক্তি। 2-3 মাস কেটে গেছে। শিবু সেই বেলগাছেই থাকে। প্রথম দিন কতক নতুন স্থানে নতুন অবস্থায় বেশ আনন্দে কেটেছিল। এখন শিবুর বড়ই ফাঁকা ফাঁকা ঠেকে। মেজাজটা যতই বদ হোক, নৃত্যকালীর একটা আন্তরিক টান ছিল। শিবু এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। একবার ভাবল দূর হোক, না হয় পেনেটিতেই আড্ডা গাড়ি। তারপর মনে হলো লোকে বলবে বেটা ভূত হয়েও স্ত্রীর আঁচল ছাড়তে পারিনি। না, এইখানেই একটা পছন্দ মতো উপদেবীর জোগাড় দেখতে হবে। ফাল্গুন মাসের শেষ বেলা। গঙ্গার বাঁকের উপর দিয়ে দক্ষিণা হাওয়া ঝিরঝির করে বইছে। সূর্যদেব জলে হাবুডুবু খেয়ে এইমাত্র তলিয়ে গেলেন। ঘেঁটু ফুলের গন্ধে ভূষণ্ডির মাঠ ভরে গেছে। শিবুর বেলগাছে নতুন পাতা গজিয়েছে। দূরে আকন্দ ঝোপে গোটাকতক পাকা ফল ফটফট করে ফেটে গেল। এক রাশ তুলোর আঁশ হাওয়ায় উড়িয়ে মাকড়সার কঙ্কালের মতন ঝিকমিক করে শিবুর গায়ে পড়তে লাগলো। একটা হলদে রঙের প্রজাপতি শিবুর কাশুরির সূক্ষ্ম শরীর ভেদ করে উড়ে গেল। একটা কালো রঙের গুবড়ে পোকা শিবুকে প্রদক্ষিণ করতে লাগলো। কিছু দূরেই বাবলা গাছে একজোড়া দাঁড় কাক বসে আছে। কাক গলায় সুরসুরি দিচ্ছে, কাকিনী চোখ বন্ধ করে গদগদ স্বরে মাঝে মাঝে ডাকছে। একটা কটকটে ব্যাঙ সদ্য ঘুম থেকে উঠে গুটি গুটি পা ফেলে বেলগাছের কোটর থেকে বেরিয়ে এলো এবং শিবুর দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে টিটকারি দিয়ে উঠল। একদল ঝিঁঝি পোকা সন্ধ্যের আসরের জন্য যন্ত্রে সুর বাঁধছিল। এতক্ষণে সঙ্গত ঠিক হওয়ায় সমস্বরে রিডি রিডি করে উঠল। শিবুর যদিও রক্তমাংসের শরীর নেই, কিন্তু মরলেও স্বভাব যাবে কোথায়? শিবুর মনটা খাঁ খাঁ করতে লাগলো। যেখানে হৃৎপিণ্ড ছিল সেখানটা ভরাট হয়ে ধড়াক ধড়াক করতে লাগলো। মনে পড়ল ভূষণ্ডির মাঠের একদিকে পিটুলি বিলের ধারে শ্যাওড়া গাছে একটি পেতনি বাস করে। শিবু তাকে অনেকবার সন্ধেবেলা মাছ ধরতে দেখেছে। তার আপাদমস্তক ঘেরাটোপ দিয়ে ঢাকা। একবার সে ঢাকা খুলে শিবুর দিকে চেয়ে লজ্জায় জিভ কেটেছিল। পেতনির বয়স হয়েছে, কারণ তার গাল একটু তোবড়ানো এবং সামনের দুটো দাঁত নেই। তার সঙ্গে ঠাট্টা চলতে পারে, কিন্তু প্রেম হওয়া অসম্ভব। একটি শাঁকচুন্নি কয়েকবার শিবুর নজরে পড়েছিল। সে একটা গামছা পরে আর একটা গামছা মাথায় দিয়ে এলো চুলে বকের মতো লম্বা পা ফেলে হাতের হাঁড়ি থেকে গোবর গোলা জল ছড়াতে ছড়াতে চলে যায়। তার বয়স খুব একটা বেশি নয়। শিবু একবার রসিকতার চেষ্টা করেছিল, কিন্তু শাঁকচুন্নি ক্রুদ্ধ বিড়ালের মতো ফ্যাচ করে ওঠে। অগত্যা শিবুকে ভয়ে চম্পট দিতে হয়। শিবুর মন হরণ করেছে এক ডাকিনী। ভূষণ্ডির মাঠের পূর্ব দিকে গঙ্গার ধারে ক্ষীরিবামনের পরিত্যক্ত ভিটায় যে জীর্ণ ঘরখানি আছে, তাতেই সে অল্পদিন হলো আশ্রয় নিয়েছে।
শিবু তাকে শুধু একবার দেখেছে এবং দেখেই মুজেছে। ডাকিনী তখন একটা খেজুরের ডাল দিয়ে রুয়াকে ঝাঁট দিচ্ছিল, পরনে সাদা থান। শিবুকে দেখে নিমেষের মধ্যে ঘোমটা সরিয়ে ফিক করে হেসেই হাওয়া এসে মিলিয়ে যায়। আহা, কি দাঁত, কি মুখ, কি রং! নৃত্যকালীর রং ছিল পান্তুয়ার মতন, কিন্তু ডাকনির রং যেন পান্তুয়ার শ্বাস। শিবু একটা সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গান ধরল। আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী, কারে রেখে কারে ফেলি। আচমকা প্রান্তর কাঁপিয়ে কাছেই একটা তালগাছের মাথা থেকে তীব্র কণ্ঠে শব্দ উঠল। अरे भज्जुआ के बहिनी या भज्जुआ के बिटिया केकड़ा से सदिया केकड़ा से हाय 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 हाय। শিবু চমকে উঠে ডাকল, এই এই তাল গাছে কে রে? कड़िया पीने दबा। ছেলে ভূত! এই নেমে এসো বাবা। মাথায় পাগড়ি, কালো লিকলিকে চেহারা, কাঁকলাসের মতো একটি জীবাত্মা সড়াক করে তালগাছের মাথা থেকে নেমে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বলল, यारे गोड़ लागी बड़म देव जी। আহা, জিতার হও বেটা। এই একটু তামাক খাওয়াতে পারিস? छिलम्बा ধাত্তরি, তামাকই নেই তো ছিলিম পাবো কোত্থেকে? জানা জোগাড় কর না। প্রেত হুস করে ঊর্ধ্বে উঠল এবং কিছুক্ষণের মধ্যে বৈদ্যবাটির বাজার থেকে তামাক, টিকা, কলকে ইত্যাদি এনে তাতে আগুন ধরিয়ে শিবুর হাতে দিল। শিবু একটা কচুর ডাঁটার উপর কলকে বসিয়ে টান দিতে দিতে বলল, বাহ, তারপর বল এলি কবে? তারপর বল হালচাল সব। কারিয়া পীরেত যে ইতিহাস বলল তার সারমর্ম হলো এই: তার বাড়ি ছাপড়া জেলায়। দেশে এককালে তার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল। তার জরু মানে স্ত্রী মুংড়ি অত্যন্ত মুখরা এবং বদমেজাজি। বনিবনাও কখনো হয়নি। একদিন প্রতিবেশী ভাজুয়ার বোনকে উপলক্ষ করে স্বামী স্ত্রীতে বিশাল ঝগড়া হয় এবং স্ত্রীর পিঠে একঘা লাঠি কষিয়ে স্বামী দেশ ছেড়ে কলকাতায় চলে আসে। সেটা আজ 30 বছর আগের কথা। কিছুদিন পরে সংবাদ আসে যে মুংড়ি বসন্ত রোগে মারা গেছে। স্বামী আর দেশে ফিরল না, বিয়েও করল না। নানা স্থানে চাকরি করে অবশেষে চাঁপদানির মিলে কুলির কাজে ভর্তি হয় এবং কয়েক বছরের মধ্যেই সর্দারের পদ পায়। কিছুদিন আগে একটি লোহার কপিকল তোলবার সময় তার মাথায় চোট লাগে। তারপর 1 মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকে। সম্প্রতি পঞ্চত্ব প্রাপ্ত হয়ে মানে পটল তুলে প্রেত রূপে এই তালগাছে বিরাজ করছে। শিবু একটা লম্বা টান মেরে কলকেটি কারিয়া পীরেতকে দেওয়ার উপক্রম করছিল, এমন সময় মাটির ভিতর থেকে ভাঙা কাঁসরের মতন আওয়াজ এলো। ভায়া, এই মানে কলকাতায় কিছু আছে নাকি? বেলগাছের কাছে যে ইটের পাঁজা ছিল সেটা থেকে খানকতক ইট খসে গেল এবং ফাঁকের ভিতর থেকে হামাগুড়ি দিয়ে একটা মূর্তি বেরিয়ে এলো। মোটাসোটা দেহ, থেলো হুঁকোর খোলের উপর একজোড়া পাকা গোঁফ গজালে যেরকমটা হয় সেই রকম মুখ, মাথায় টাক, গলায় রুদ্রাক্ষের মালা, গায়ে ঘুঁটি দেওয়া মেরজাই, পরনে ধুতি, পায়ে তালতলার চটি। আগন্তুক শিবুর হাত থেকে কলকেটে নিয়ে বললেন, ব্রাহ্মণ, এই দণ্ডবত হই। এই কিছু সম্পত্তি ছিল এখানে পোঁতায় আছে, তাই জকি হয়ে আগলাচ্ছি। এই বেশি কিছু নয়, এই 200-500। তবে ওই বন্ধকি তমসুখ দাদা, ইস্টাম্বর কাগজে লেখা, নগদ শিক্ষে একটিও পাবেন নে। খবরদার ওদিকে নজর দিও নে, হাতে হাত করি পড়বে। শিবুর মেঘদূত একটু আধটু জানা ছিল। সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, আচ্ছা যক্ষমশাই, আপনি কি কালিদাসের? ভাইরা ভাই, হ্যাঁ হ্যাঁ, কালিদাস আমার মাস্তুতো শালিকে বিয়ে করে। ছোকরা হিজলিতে নিমকির গমস্তা ছিল।
অনেক দিন মারা গেছে। তা তুমি তার নাম জানলে কিসে? হ্যাঁ, তা আপনার আগমন হয়েছে কদিন? আমার আগমন? আমি বলি গিয়ে এই 3.5 বছর এখানে আছি। কত এলো দেখলুম, কত গেল তাও দেখলুম। আরে তুমি তো সেই দিন এলে, হ্যাঁ, ওই কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3বার হোঁচট খেয়ে গাছে উঠলে সব দেখেছি আমি। হ্যাঁ, তোমার গানের শখ আছে দেখেছি। বেশ বেশ বেশ, এই তোমার কালো আতি শিখতে যদি চাও তো আমার সাগরে ধও দাদা। এখন আওয়াজটা যদিও একটু খোনা হয়ে গেছে, তবে মরা হাতি লাখ টাকা। মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা কি জিজ্ঞেস করতে পারি? বিলক্ষণ, আমার নাম নরেন চাঁদ মল্লিক, পদবী বসু, জাতি কায়স্থ, নিবাস রিসড়ে, আপাতত নিবাস এই পাঁজরের মধ্যে। সাবেক পেশা দারোগাগিরি, এলাকা রিসড়ে, ইস্তক ভদ্রেশ্বর। জজ্জটি সাহেবের নাম শুনেছ? হুগলির কালেক্টর বাড়ি ভালোবাসতই আমাকে। মুল্লুকের শাসনটা তামাম আমার হাতেই ছেড়ে দিয়েছিল। নাদু মল্লিকের দাপটে লোকে ত্রাহি ত্রাহি ডাক ছাড়ত। আর বলছি, মশাইয়ের পরিবারবাদী কি? সব সুখ কি কপালে সয় রে দাদা। ঘর সংসার সবই তো ছিল, কিন্তু গিন্নিটি ছিলেন খান্ডার। আরে বলবো কি মশাই, আমি হুলুম গিয়ে নাদু মল্লিক, কোম্পানির ফৌজদারি, নিজামত আদালত যার মুঠোর মধ্যে। আমারই পিঠে কিনা এক ঘা চেলা কাঠ দিলে কষিয়ে, তারপরেই পালালো বাপের বাড়ি। 324 ধারায় ফেললুম, কিন্তু কেলেঙ্কারির ভয় গ্রেপ্তারি পরোয়ানা আর ছাড়লুম নে। কিন্তু যাবে কোথায়? গুরু আছেন, ধর্ম আছেন। 47 সনের মড়কে মাগি গত হলো, সংসার ধর্মে আর মন বসলো না। তারপর পরমায়ু ফুরালে হেতায় আড্ডা গেড়েছি। ছেলে পুলে হয়নি, তাতে দুঃখ নেই দাদা। আমি করব রোজগার, আর কোন আবাগের বেটা ভূত মানুষ হয়ে আমার ঘরে জন্ম নিয়ে সম্পত্তির ওয়ারিশ হবে, সেটা আমার সইতো না। এখন তোফা আছি, নিজের বিষয় নিজেই আগলাই, গঙ্গার হাওয়া খাই আর বোম বোম করি। এই থাক, আমার কথা তো সব শুনলে, এখন তোমার কেচ্চা বলো। শিবু নিজের ইতিহাস সমস্ত বিবৃত করল, কারিয়াপিরেতের পরিচয়ও দিল। যক্ষ বললেন, সব স্যাঙাতের একই হাল দেখছি। পুরনো কথা ভেবে মন খারাপ করে ফল নেই। এখন একটু গান বাজনা করি এসো। পাখওয়াজ নেই, তেমন জুত হবে না। আচ্ছা, পেট চাপড়ে ঠেকা দি, ঢন ঢন করছে। বাবা ছাতু খোর, একটু এঁটেল মাটি চটকে এই মধ্যেখানে থাবড়ে দে তো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। চৌতাল বোঝো? 6 মাত্রা, 4 তাল, 2 ফাঁক। বল শোনো, বল শোনো। দাদা দিনতা কংতাগে, গিন্নি ঘা দেন কর্তাকে, ধরে তারা করে খিটখিটে কথা কয়, ধূর্তা গিন্নি কর্তা গাধারে, গাড়ে ধরে ঘন ঘন ঘা কত ধুম ধুম দিতে তাকে টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে, টুটি টিপে ঝুটি ধরে উল্টে পাল্টে ফেলে। গিন্নি গুগুটির ক্ষমতা কম নয়, ধাক্কা দুক্কি দিতে ত্রুটিধ্বনি করে না, নগণ্য নির্ধন কর্তা গাধা। দায়ের ওপর সময় ধা ফসকালেই সব মাটি এই গলাটা ধরে আসছে।
খোট্টাবোধ, আর এক ছিলিম সাজো বেটা। উদ্যোগী পুরুষের লক্ষণী লাভ অনিবার্য। অনেক কাকতি মিনতির পরে ডাকিনী শিবুর ঘর করতে রাজি হয়েছে, কিন্তু সে এখনো কথা বলেনি, ঘুমটাও খোলেনি, তবে ইশারায় সম্মতি জানিয়েছে। আজ ভৌতিক পদ্ধতিতে শিবুর বিয়ে। সূর্যাস্ত হওয়া মাত্রই শিবু সর্বাঙ্গে গঙ্গামাটি মেখে স্নান করল, গাবের আটা দিয়ে পৈতা মাজল, ফণি মনসার বুরুশ দিয়ে চুল আঁচড়ালো, টিকিতে একটি পাকা তেলাকুচা বাঁধল। ঝোপে ঝোপে বনে বনে ঘুরে ঘুরে এক রাশ ঘেঁটু ফুল, বঁইচি, কয়েকটি পাকা নোনা এবং বেল সংগ্রহ করল। তারপর সন্ধ্যায় শেয়ালের ঐকতান আরম্ভ হতেই সে ক্ষীরিবামনির বাড়ির উদ্দেশ্যে রওনা হল। সেদিন শুক্লপক্ষের চতুর্দশী। ঘরের দাওয়ায় কচুপাতার আসনে ডাকিনীর সামনে বসে শিবু মন্ত্রপাঠ শুরু করবার আগে উৎসুক মনে বলল, এইবারে যে ঘোমটাটা খুলতে হচ্ছে। শিবুর কথা মতো ডাকিনী ঘোমটা সরালো। শিবু চমকে উঠে ভয়ে বলল, এ কি নেত্য, তুমি? হ্যাঁ রে মিনছে, মনে করেছিলি মরে আমার কবল থেকে বাঁচবি? কেন, পেতনি শাকচুন্নির পিছু পিছু ঘুরতে ভারী মজা, তাই না? এলে কি করে? ওলাউটো নাকি? ওলা ওঠা 70-এর হোক, কেন ঘরে কি কেরোসিন ছিল না? ও তাই চেহারাটা ফর্সাপানা দেখাচ্ছে। তা পোড় খেলে সোনার জৌলুস বাড়ে বই কি, তা ধাতটাও একটু নরম হয়েছে নাকি? শুভ কাজে বাধা পড়ল। বাইরে কিসের গোলমাল? কি হচ্ছে এখানে? কার বুকে এত বড় পাটা যে আবার বিয়ে করে? বিয়ে? আবার বিয়ে? দাঁড়া, দেখাচ্ছি তোকে বিয়ে করার মজা। আমার স্বামী। যেন একবার শকুনি ঝুটোপটি কাড়াকাড়ি ছেঁড়াছেঁড়ি করছে। কি বললি? তোর স্বামী? আরেকবার বলে দেখ দেখি, মুখে জামা ঘষে দেব। হঠাৎ উল্কার মতো ছুটে এসে পেতনি এবং শাকচুন্নি উঠানের বেড়ার আগড় ঠেলে ভীষণ চেঁচামেচি আরম্ভ করে দিল। আমার স্বামী তোকে কেন দেব না? আমার বুড়ি আজ তো নাতির বয়সী। আহা, কি আমার কোলে বউ এলো কা? তোর মাছ পেটনি, আমি যে ওর 2 জন্ম আগেকার বউ। তোর খবর চুনি, আমি যে ওর 3 জন্ম আগেকার বউ। আর চেচে ওদিকে ডাইনি মাকে মেনশটে নিয়ে উধাও হ। তখন পেতনি বিড়বিড় করে মন্ত্র পড়ে। বন্ধ হোক, আপদ যত বিদেই হোক, সারে গামা পাধানি পেতনির কথা ফেলুনি। আগড় বন্ধ করে বলল, আরে দাঁড়া, আগে তোর ঘাড় মটকাবো, তারপরে ডাইনি বিটিকেও খাবো। কামড়া কামড়ি চুলোচুলি আরম্ভ হয়ে গেল। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় ছাড়। তোর হা পড়ার মুখে ছুটি তার চাট ফেলে দেবো। কি বললি তুই? একা নৃত্যকালীতেই রক্ষে নেই, তার উপর আগের 2 জন্মের আরও 2 পত্নী হাজির। শিবু হাতে পৈতে জড়িয়ে ইষ্টমন্ত্র জপ করতে লাগলো। নৃত্যকালী রাগে ফুলতে লাগলো। আমার স্বামীকে নিয়ে টানাটানি, লজ্জা করে না শয়তান মেয়ে ছেলে? এমন সময় নেপথ্যে যক্ষের গলা শোনা গেল। ও বলি, ধনী শুনছ কি বা আনমনে? ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশ মনে? ওটা যে খ্যাঁকশিয়ালি, দিও না কুলে কালি। রাত বিরেতে শাল কুকুরে চুঁচো পেঁচার ডাক শুনে। যক্ষ বেড়ার কাছে এসে বললেন, ও ভাইয়া, এখানে হচ্ছে কি? এত গোল কিসের? কারিয়া পিরে থাকলো। या बरम पिशाच, या दरवाजा तो खोल। শিবুর সাড়া নেই। প্রচণ্ড ধাক্কা পড়ল, কিন্তু মন্ত্রবদ্ধ আগড় খুলল না, বেড়াও ভাঙল না। তখন কারিয়া পীরে তারস্বরে উৎপাটন মন্ত্র পড়ল।
यम्मा निचुअन है और भी थोड़ा है पर्वत तोड़ी है चले इंजन है कटे बैगन है खबरदार आफी মড়মড় করে ঘরের চাল দেওয়াল বেড়া আগড় সমস্ত আকাশে উঠে দূরে নিক্ষিপ্ত হলো। ডাকিনী অর্থাৎ নৃত্যকালীকে দেখে যক্ষ বললেন, এ কি গিন্নি এখানে বেমদত্তিটার সঙ্গে? ছি 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 লজ্জার মাথা খেয়েছো। ডাকিনী ঘোমটা টেনে কাঠ হয়ে বসে থাকলো। কারিয়া পীরেত বলল, अरे मुंगरी तोहरा शर्म नहीं बा তারপর যে ব্যাপার আরম্ভ হলো তা মনে করলেও বুকের রক্ত শুকিয়ে যায়। শিবুর 3 জন্মের 3 পত্নী এবং নৃত্যকালীর 3 জন্মের 3 স্বামী, এদের ডবল উৎপাতে ভূষণ্ডীর মাঠে একসঙ্গে জলস্তম্ভ, দাবানল এবং ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূত, প্রেত, দৈত্য, পিশাচ, তাল, বেতাল প্রভৃতি দেশি উপদেবতা যে যেখানে ছিল তামাশা দেখতে চলে এলো। স্পুক, পিক্সি, নোম, গবলিন প্রভৃতি গোঁপ কামানো বিলিতি ভূত বাঁশি বাজিয়ে নাচতে লাগলো। জিন, জান, আফরিদ, মরিদ প্রভৃতি লম্বা দাড়িওয়ালা কাবুলি ভূত দাপাদাপি আরম্ভ করতে লাগলো। চিং, চ্যাং, ফ্যাচাং ইত্যাদি মাকুন্দে চীনে ভূত ডিগবাজি খেতে লাগলো। রাম 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 রাম, কে এই উৎকট দাম্পত্য সমস্যার সমাধান করবে? আমার কম্য নয়। ভূত জাতি অতি নাছোড়বান্দা, ন্যায্য গণ্ডা ছাড়বে না। পুরুষের পুরুষত্ব, নারীর নারীত্ব, ভূতের ভূতত্ব, পেতনির পেতনিত্ব এসব তারা বিলক্ষণ বোঝে। অতএব হাত জোড় করে অনুরোধ করছি, নেহাতে যদি এদের উপকার করতে চান, যদি চান ভূতেদের এই সংসারটা ছাড়খাড় না হয়ে যায়, তবে চাঁদা তুলে গয়ায় পিণ্ড দেওয়ার চেষ্টা করুন, যাতে বেচারারা এরপর শান্তিতে থাকতে পারে।